গরু পালন একটি প্রাচীন পেশা। ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টের জন্মের 200 বছর আগে নব্যপ্রস্তর যুগে মানুষ গবাদি পশুকে গৃহে পালন শুরু করে। পরবর্তীতে যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ভারত উপমহাদেশেও গরু পালনের দীর্ঘ ইতিহাস রয়েছে। কৃষিভিত্তিক এই উপমহাদেশে গরু পালন জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। কিছুদিন আগেও একজন কৃষকের অর্থনৈতিক আভিজাত্য নির্ণীত হতো হালের গরুর সংখ্যা অনুযায়ী। গরুর প্রয়োজনীয়তা কেবল হাল টানাতেই সীমাবদ্ধ নয়, দুধ থেকে মাংস, এমনকি গরুর বর্জ্যও গ্রামীণ মানুষের প্রতিদিনের সঙ্গী। যদিও গরুর মাংস কেবল মুসলমান সম্প্রদায় ভক্ষণ করে থাকে। এই উপমহাদেশে যে জাতের গরুর বাস তার নাম জেবু বা কুঁচযুক্ত। এই জাতটি তুলনামূলকভাবে কম দুধ এবং মাংস উৎপাদন করতে পারে। বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে গরুর মাংসের চাহিদা বেশি। এছাড়া আমিষ জাতীয় খাবার গ্রহণের প্রয়োজনীয়তা বিবেচনা করলেও আমাদের দেশে গরুর মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। হিসেব মতে প্রতিদিন একজন মানুষের 120 গ্রাম প্রাণীজ আমিষের প্রয়োজন, অথচ বাংলাদেশের মানুষ মাথাপিছু প্রাণীজ আমিষ পায় প্রায় 12.61 গ্রাম। প্রাণীজ আমিষের এই ঘাটতি মেটাতে গরুর মাংসের ভূমিকা রয়েছে। বাংলাদেশে সাধারণভাবে যে ধরনের গরু পালন হয়ে থাকে সেগুলোকে নন ডেসক্রিপটিভ জাত হিসেবে বিবেচনা করা হয়। দেশের মোট গরুর শতকরা 90 ভাগই হল নন ডেসক্রিপটিভ, বাকি 10 ভাগ হল সংকর বা উন্নত জাতের। 60-এর দশক থেকে বাংলাদেশে কিছু মানুষ উন্নত জাতের গরু পালন শুরু করে। তারা স্থানীয় জাতের সঙ্গে উন্নত জাত ও সংকর গরু পালন করে আসছে। এক সরকারি হিসেবে দেখা গেছে 2009-2010 সালে গরু উৎপাদিত হয়েছে 2,30,51,000। বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা নেহাত কম নয়, তবে গরুর ওজন এবং আকার বিবেচনায় আনলে বাংলাদেশের চাহিদা মোতাবেক নিতান্তই অপ্রতুল। সুতরাং দেশের চাহিদা অনুযায়ী গরু এবং গরুর মাংস সরবরাহ করতে হলে উন্নত জাতের গরু পালন এবং গরু মোটাতাজাকরণের কোনো বিকল্প নেই। গরু মোটাতাজাকরণের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আমাদের জাতীয় চাহিদা অনুযায়ী বাজারে গরুর মাংসের ব্যাপক ঘাটতি রয়েছে। বর্তমান বাজারে আমিষের চাহিদার মাত্র 10.5% সরবরাহ হয়ে থাকে। বাকি 89.5%-এর ঘাটতি পূরণে গরু মোটাতাজাকরণ একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক বাজারেও গরুর মাংসের চাহিদা অনেক। কাজেই একথা বলার অপেক্ষা রাখে না যে গরু মোটাতাজাকরণ ব্যবসা কেবল লাভজনকই নয়, বরং এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম। গরু মোটাতাজাকরণ এক্ষেত্রে প্রণিধানযোগ্য। আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে গরু মোটাতাজাকরণ এবং এর বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। গরু মোটাতাজাকরণ কি? এটি একটি পদ্ধতি যার মাধ্যমে বাড়ন্ত বয়সের এবং জীর্ণ শীর্ণ এড়ে গরু বা বাছুরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় খাবার সরবরাহের মাধ্যমে মোটাতাজা করা হয়। মোটাতাজাকরণ প্রক্রিয়াটি মোটেও জটিল নয়। খুব সহজেই সামান্য প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নিয়ে কাজটি করা যায়। এই পদ্ধতি অনুযায়ী স্থানীয় স্বাভাবিক খাবার ব্যবহার করে গরু মোটাতাজা করলে দৈনিক 0.53 কেজি এবং প্রক্রিয়াজাত খাবার ব্যবহার করলে দৈনিক 1.15 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি হতে পারে। গরু মোটাতাজাকরণের উদ্দেশ্য: অল্প সময়ে গরু মোটাতাজা করে বেশি দামে বিক্রি করা এবং 1 বছরে একাধিকবার মুনাফা পাওয়া, বেশি মাংস উৎপাদনের মাধ্যমে পুষ্টি সরবরাহ করা, প্রাণীজ আমিষের ঘাটতি পূরণ করা, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানো। মোটাতাজাকরণের জন্য গরুর নির্বাচন: মোটাতাজাকরণের জন্য সাধারণত 1.5 থেকে 2 বছরের এড়ে বা ষাঁড় বাছুর নির্বাচন করা উচিত। পশুগুলি দোআঁশলা বা শঙ্কর জাতের হলে ভালো হয়। গরুর পাঁজরের হাড় চওড়া, বুক ও কপাল প্রশস্ত হলে ভালো হয়। পা খাঁটো ও মোটা, গলকম্বল বড় ও ঝোলানো, চামড়া ঢিলেঢালা হওয়া উচিত। হাড়ের জোড়াগুলি মোটা আকারের হলে ভালো হয়। গরুর রং কালো ও গাঢ় লাল হলে বাজার মূল্য বেশি পাওয়া যায়। গরু মোটাতাজাকরণের ভালো ফল পেতে হলে অবশ্য করণীয়: সঠিক বৈশিষ্ট্য সম্পন্ন গরু নির্বাচন, গরুকে কৃমিনাশক খাওয়ানো, খোলামেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান নির্বাচন, গবাদি পশুকে কম হাঁটাচলা করানো, নিয়মিত সংক্রামক রোগের টিকা দেয়া, গরুকে নিয়মিত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ানো, 2 সপ্তাহ পরপর দৈহিক ওজন নেয়া এবং বাজারে বিক্রির উপযুক্ত সময় নির্ধারণ ও গরু মোটাতাজাকরণের মেয়াদ 3 থেকে 4 মাস হওয়া উচিত। বাসস্থান:
এই প্রক্রিয়ায় গরুর বাসস্থান খোলামেলা হতে হবে। প্রতিটি গরুর জন্য 30 বর্গফুট জায়গা প্রয়োজন। তবে একসাথে 10টি গরুর জন্য দৈর্ঘ্য 20 ফুট বাই প্রস্থ 15 ফুট আয়তনের জায়গা লাগবে। ঘরের উচ্চতা কমপক্ষে 8 ফুট হতে হবে। দেয়ালের অর্ধেক পাকা বা বেড়ার করা যেতে পারে, বাকি অংশ খুপড়ি বেড়ার মতো হতে পারে। তবে ঘরটি খোলামেলা ও আলোকিত থাকতে হবে। ঘরের মেঝে শক্ত তবে অমসৃণ হতে হবে, এতে গরু পা পিছলে যাবার ভয় নেই। খামারের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের পাশে নর্দমার ব্যবস্থা রাখতে হবে যেন সহজে পয়ঃনিষ্কাশন করা যায়। পানি ও বৃষ্টির পানি যেন গড়িয়ে চলে যায়, আর সেজন্যে বাসস্থান সামান্য ঢালু প্রকৃতির এবং মেঝে পাকা না হলে পানি শোষণ করার জন্য ঘরের মেঝে দোআঁশ করা উচিত। খাবার দাবার। গরুর ওজন, বয়স ও শারীরিক বৃদ্ধির উপর নির্ভর করে দৈনিক খাবার তালিকা নির্ধারণ করা উচিত। এক্ষেত্রে এই তালিকাটি আপনাদের কাজে লাগবে। মোটাতাজাকরণের উদ্দেশ্যে পালন করা গরুকে ইউএমএস ও অন্যান্য খাবার খাওয়ানোর আদর্শ চার্ট। গরুর ওজন 50 কেজি, খড় 0.5 গ্রাম, কাঁচা ঘাস 2 কেজি, দানাদার খাবার 1 কেজি 200 গ্রাম, ইউএমএস 1 কেজি। গরুর ওজন 75 কেজি, খড় 1 কেজি, কাঁচা ঘাস 3 কেজি, দানাদার খাবার 2 কেজি, ইউএমএস 1 কেজি। গরুর ওজন 100 কেজি, খড় 1.5 কেজি, কাঁচা ঘাস 4 কেজি, দানাদার খাবার 3 কেজি, ইউএমএস 1 কেজি। গরুর ওজন যদি 150 কেজি হয় তাহলে খড় লাগবে 2 কেজি, কাঁচা ঘাস 5 কেজি, দানাদার খাবার 3.5 কেজি, ইউএমএস 1.5 কেজি। গরুর ওজন 200 কেজি, খড় 3 কেজি, কাঁচা ঘাস 6 কেজি, দানাদার খাবার 4 কেজি, ইউএমএস 2 কেজি। গরুর ওজন 250 কেজি, খড় 3.5 কেজি, কাঁচা ঘাস 7 কেজি, দানাদার খাবার 4.5 কেজি, ইউএমএস 2.5 কেজি। গরুর ওজন 300 কেজি, খড় লাগবে 4 কেজি, কাঁচা ঘাস লাগবে 8 কেজি, দানাদার খাবার 5 কেজি, আর ইউএমএস লাগবে 3 কেজি। আবার লাভজনকভাবে গরু মোটাতাজাকরণ করার জন্য 2 ধরনের খাবার ব্যবহার করা যায়, যেমন ইউরিয়া চিটাগুড় মিশ্রিত খড় বা ইউএমএস, আর ইউরিয়া দিয়ে প্রক্রিয়াজাত খড় বা ইউটিএস। গবেষণায় দেখা গেছে শুধু শুকনা খড় খাওয়ালে গরুর ওজন দৈনিক প্রায় 380 গ্রাম কমে যায়, আর শুধু প্রক্রিয়াজাত খড় বা ইউএমএস খাওয়ালে গরুর ওজন দৈনিক প্রায় 280 গ্রাম বৃদ্ধি পায়। ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাতকৃত খড়। ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাতকৃত খড় নিয়মিত খাওয়ালে গবাদি পশুর দৈহিক ওজন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি একটি শক্তিশালী এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। এর মধ্যে প্রয়োজনীয় খনিজ উপাদান, ভিটামিন ও আমিষ দেওয়া আছে, আর এই খাবার সহজে হজম হয়। খড়ের সাথে পরিপূরক খাবার হিসেবে ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাতকৃত খড় খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। তাছাড়া বর্ষাকালে ও অন্যান্য দুর্যোগপূর্ণ সময়ে, খাবার সংকটের সময় এটি সহজে খাবার হিসেবে ব্যবহার করা যায়। ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাতকৃত খড় তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে খড়, ইউরিয়া, চিটাগুড়, পানি, নিক্তি বা দাঁড়িপাল্লা, পলিথিন, কাস্তে, মগ বা গামলা। হ্যাঁ, এবারে জেনে নিই 1 কেজি খড় দিয়ে ইউএমএস তৈরির ধাপসমূহ। 1 কেজি শুকনা খড় মেপে কাস্তে দিয়ে 2 থেকে 3 ইঞ্চি করে কেটে নিতে হবে। কাটা খড়গুলি পলিথিন বিছিয়ে তার উপরে ছড়িয়ে দিতে হবে। বাটিতে বা বালতিতে আধা লিটার পানির সাথে 25 থেকে 30 গ্রাম ইউরিয়া গুলাতে হবে এবং এর সাথে 200 থেকে 250 গ্রাম চিটাগুড় মিশাতে হবে। পলিথিন বিছিয়ে কাটা খড় তার উপর রেখে মিশ্রণের অর্ধেকটা ছিটিয়ে দিতে হবে। এরপরে খড়গুলি উল্টিয়ে পাল্টিয়ে বাকি অর্ধেক মিশ্রণ ছিটিয়ে দিতে হবে, যাতে ইউরিয়া ও গুড় পানি মিশ্রণ ভালোভাবে খড়ের সাথে মিশে যায়। তৈরি করা খড় গরুকে সাথে সাথে খাওয়াতে পারেন। একবার তৈরি করা খড় 3 দিন পর্যন্ত খাওয়ানো যাবে, তবে খড়গুলো বেশি ভেজা হলে কিছুটা শুকিয়ে নেওয়া ভালো। চিটাগুড় অবশ্য কম বেশি হলে ক্ষতি নেই, তবে ইউরিয়া বেশি হওয়া কিন্তু চলবে না। ইউএমএস খাবার নিয়ে সাবধানতা। কোনোভাবেই দানাদার ইউরিয়া অথবা ইউরিয়া মিশ্রিত পানি গবাদি পশু যেন খেতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। উপকরণগুলোর পরিমাণ কখনো কম বা বেশি করা যাবে না। অতিরিক্ত ইউরিয়া সার বিষক্রিয়া ঘটাতে পারে, আর সেজন্যই সতর্ক থাকতে হবে। অনেক সময় ইউরিয়া মিশ্রিত খড় গন্ধ হতে পারে, আর এই ধরনের খড় গরু খেতে চায় না। ইউএমএস খাওয়ানোর কমপক্ষে 1 ঘন্টা পূর্ব হতে এবং খাওয়ার কমপক্ষে 1 ঘন্টার মধ্যে গরুকে পানি খাওয়ানো যাবে না। 6 মাসের কম বয়সের গরুকে ইউএমএস খাওয়ানো যাবে না।
ইউএমএস তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন ইউরিয়া মিশ্রিত পানি পলিথিন থেকে গুড়িয়ে না পড়ে। ইউএমএস তৈরির পর সবসময় পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে যেন হাঁস মুরগি বা অন্য কিছু খেতে না পারে। ইউএমএস একবার প্রস্তুত করার পর তা 3 দিনের বেশি রাখা যাবে না। কখনোই খালি পেটে এই খড় খাওয়ানো যাবে না। অসুস্থ গরুকে এই খড় খাওয়ানো যাবে না। গরুর কয়েকদিন যাবৎ পাতলা পায়খানা হলে ওই সময় ইউরিয়া মিশ্রিত খড় খাওয়ানো বন্ধ করতে হবে। রোগবালাই ও প্রতিকার। গরু মোটা তাজা প্রকল্প পরিচালনা করতে হলে অবশ্যই গবাদি পশুর রোগবালাই সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। সেই সাথে গবাদি পশু স্বাস্থ্য রক্ষা ও রোগমুক্ত রাখার জন্য বিশেষ কয়েকটি নিয়মের প্রতি খেয়াল রাখলে ভবিষ্যতে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। সাধারণভাবে এই নিয়মগুলো হলো স্বাস্থ্যসম্মত বাসস্থান, পরিষ্কার সুষম খাদ্য ও পানি, সেবা যত্ন ইত্যাদির প্রতি লক্ষ্য রাখা, উকুন, আঠালি, মশামাছি, পোকামাকড় এসবে যেন উপদ্রব না থাকে সেদিকে খেয়াল রাখা, হাট বাজার থেকে কেনা পশুকে অন্তত 7 দিন আলাদা রেখে সুস্থতা যাচাই করা, সুস্থ গবাদি পশুকে কোনো অবস্থায় রোগাক্রান্ত পশু সংস্পর্শে যেতে না দেয়া, রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার বা অসুস্থতা দেখা দেওয়ার সাথে সাথে সেটাকে আলাদা রেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও পরিচর্যা করা, রোগে কোনো পশু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দেয়া এবং পশুকে অবশ্যই প্রতিষেধক টিকা দেয়া। মহামারী রোগের জন্য যেসব প্রতিষেধক টিকা দিতে হয় সেগুলো হচ্ছে খুরা রোগ, এফএমডি 6 মিলিলিটার ঘাড়ের চামড়ার নিচে 4 মাস মানে 21 দিন পরে বুস্টার ডোজ, তরকা, অ্যানথ্রাক্স 1 মিলিলিটার ঘাড়ের চামড়ার নিচে 1 বছর অন্তর অন্তর, বাদলা বিকিউ 5 মিলিলিটার ঘাড়ের চামড়ার নিচে 6 মাস অর্থাৎ 30 দিন পরে বুস্টার ডোজ, গলাফোলা এইচএস 2 মিলিলিটার চামড়ার নিচে 1 বছর, জলাতঙ্ক এলইপি 3 মিলিলিটার মাংসে 1 বছর, জলাতঙ্ক এইচইপি 3 মিলিলিটার মাংসে 1 বছর অন্তর অন্তর, এইচইপি 1.5 মিলিলিটার মাংসে 1 বছর। এই মহামারী রোগবালাই ছাড়াও গবাদি পশুর কিছু অসুখ বিসুখ হয়ে থাকে। একজন গরু মোটাতাজাকরণকারী হিসেবে এসব সাধারণ রোগের চিকিৎসা আপনার জানা থাকা প্রয়োজন। তবে মনে রাখতে হবে সব ধরনের অসুখের জন্য অবশ্যই আপনি পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। এবারে পশুর কিছু সাধারণ রোগ ও প্রতিকার সম্পর্কে বলছি। যেমন পেট ফাঁপা। সাধারণত বদহজমের জন্য পশুর পেট ফেপে যায়। এ ধরনের অসুখ হলে দানাদার খাবার বন্ধ করে দিতে হবে এবং পশুকে শুকনো খড় খেতে দিতে হবে। নিউমেট্রল কার্মিনেটিভ মিক্সচার পরিমাণ মতো খাওয়ানো যেতে পারে। এছাড়া আদা, লবণ, সোডিয়াম বাইকার্বনেট খাওয়ানো যেতে পারে। ডায়রিয়া ও পাতলা পায়খানা। অনেক সময় গরু পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে। এ সময় গরু খুব দুর্বল হয়ে পড়ে। ডায়রিয়া হলে সকেটিল পাউডার, স্ট্রিনাসিন ট্যাবলেট খাওয়ানো যেতে পারে। এছাড়া চক পাউডার ও খয়েরও খাওয়ানো যেতে পারে। নিউমোনিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, খাবারে ফাঙ্গাস, ঠান্ডা ইত্যাদি কারণে গবাদি পশুর নিউমোনিয়া হতে পারে। এই রোগ হলে গরু ঘন ঘন নিঃশ্বাস নেয়, শ্বাসকষ্ট হয়, শুষ্ক কাশি দেখা দেয় এবং তীব্র জ্বর হয় ও সর্দি ঝরে, বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ করে। ভেসিলং, অ্যান্টিবায়োটিক ক্লোরোটেট্রাসন, টেরামাইসিন এবং বেটিবেনজামিন দেওয়া যেতে পারে। তবে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা উচিত। কৃমি। কৃমি গরু মোটাতাজাকরণের জন্য প্রধান অন্তরায়। বাজার থেকে গরু কেনার সাথে সাথে কৃমি মুক্ত করতে হবে। কৃমি থাকলে গরুর স্বাস্থ্য কিন্তু ভালো হয় না। গরু দিন দিন রোগা হতে থাকে। এতে গরু দুর্বল হয়ে পড়ে, খাওয়া কমিয়ে দেয় এবং মাঝে মাঝে পাতলা পায়খানা করে। কৃমি হলে গরুর পায়খানা পরীক্ষা করে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। পরীক্ষা করে কৃমির জাত নির্বাচন করে ফেসিনেক্স, নেমাফেক্স ইত্যাদি খাওয়াতে হবে। খুরা রোগ। গরুর জন্য খুরা রোগ কিন্তু একটি মারাত্মক রোগ। এতে খুরের ভেতরের টিস্যুতে পচনযুক্ত ঘা হয় এবং আশেপাশের টিস্যুতে রক্ত জমা হতে দেখা যায়। গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং কিছু খেতে চায় না। গবাদি পশুর মুখেও জিহ্বায় ঘা হয়। গরুর ওজন কমে যায় এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই রোগ হলে ভেসাডিন, ভেসিলং বিষ ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ইত্যাদি দেওয়া যেতে পারে। ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করে দিনে 2 বার ডাস্টিং পাউডার প্রয়োগ করতে হবে। কক্সিডিওসিস এক ধরনের আমাশয় জাতীয় অসুখ। এই রোগে গরু রক্ত মেশানো পাতলা পায়খানা করে এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। পায়খানা খুবই দুর্গন্ধযুক্ত ও মিউকাস বা সাদা কফের মতো পড়ে। আক্রান্ত পশু দ্রুত দুর্বল হয়ে পড়ে, খেতে চায় না এবং শ্বাসকষ্ট হয়। এই রোগ হলে ভেসিলং 20% ইঞ্জেকশন,
সকেটিল পাউডার ইত্যাদি দিতে হবে। অ্যালার্জি সাধারণত খাবারের প্রতিক্রিয়ার জন্য অ্যালার্জি হতে পারে, আবার পোকামাকড় কামড়ালেও অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি হলে চামড়ার উপরে চাকা চাকা ফুলে ওঠে, একজিমা এ রোগের প্রধান লক্ষণ। খাবারের কারণে অ্যালার্জি হলে পাতলা পায়খানা হয়। এই রোগ হলে গরুকে ডেপটিভেনজামিন অ্যান্টিহিস্টাসিন ইঞ্জেকশন দিতে হবে, তবে এ ব্যাপারে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঠাকুরগাঁও জেলার সদর থানার শিবগঞ্জের মঞ্জু গরু মোটাতাজাকরণ খামার সরেজমিনে পরিদর্শন করে 10টি গরু নিয়ে 4 মাসের ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় চিত্র তুলে ধরা হল। উল্লেখ্য যে হিসাবটি 2009 সালের বাজার দর অনুযায়ী তৈরি করা হয়েছে। ঘরের জমি 100%, মোট ব্যয় 8,000 টাকা। গরুর ঘর 20 ফুট দৈর্ঘ্য, 15 ফুট প্রস্থ এবং 10 ফুট উচ্চতা। একটি ঘরের জন্য এর মোট ব্যয় 12,000 টাকা, যা টিকবে 8 বছরের জন্য। এর বাৎসরিক ব্যয় 1500 টাকা, 4 মাসে ব্যয় 500 টাকা। ঘর তৈরির মজুরি 2,500 টাকা, টিকবে 8 বছর, বাৎসরিক ব্যয় হবে 312 টাকা 50 পয়সা, 4 মাসে ব্যয় 104 টাকা 16 পয়সা। ঘর মেরামত, মোট ব্যয় 1,000 টাকা, টিকবে 1 বছর, বাৎসরিক ব্যয় হবে 1,000 টাকা, 4 মাসে ব্যয় হবে 333 টাকা 33 পয়সা, মোট 937 টাকা 49 পয়সা। যন্ত্রপাতি ও উপকরণ। টিউবওয়েল একটি, একক মূল্য 3,000 টাকা, মোট মূল্য 3,000 টাকা, 10 বছর টিকবে, বাৎসরিক ব্যয় হবে 300 টাকা, 4 মাসে 100 টাকা। বৈদ্যুতিক সংযোগ, মোট মূল্য 1,000 টাকা, টিকবে 10 বছর, বাৎসরিক ব্যয় 100 টাকা, 4 মাসে ব্যয় হবে 33 টাকা 33 পয়সা। টিনের বালতি 3টি, একক মূল্য 150 টাকা, মোট মূল্য 450 টাকা, টিকবে 5 বছর, বাৎসরিক ব্যয় হবে 50 টাকা আর 4 মাসে 10 টাকা। প্লাস্টিকের বালতি 3টি, একক মূল্য 120 টাকা, মোট মূল্য 120 টাকা, 4 বছর টিকবে, বাৎসরিক ব্যয় হবে 30 টাকা, মোট 4 মাসে ব্যয় হবে 10 টাকা। দাঁড়িপাল্লা একটি, একক মূল্য 750 টাকা, মোট মূল্য 750 টাকা, টিকবে 10 টাকা, বাৎসরিক ব্যয় হবে 75 টাকা আর 4 মাসে ব্যয় হবে 25 টাকা। টুকরি, কাঁচি, কোদাল, দড়ি, মোট মূল্য 1,000 টাকা, টিকবে 5 বছর, বাৎসরিক ব্যয় হবে 200 টাকা, 4 মাসে ব্যয় হবে 33 টাকা 33 পয়সা। পাইপ লাগবে, যার দাম হবে 300 টাকা, টিকবে 5 বছর, বাৎসরিক ব্যয় হবে 60 টাকা আর 4 মাসে ব্যয় হবে 30 টাকা। মগ 2টি, একক মূল্য 30 টাকা, মোট দাম 60 টাকা, টিকবে 1 বছর, বাৎসরিক ব্যয় হবে 60 টাকা আর 4 মাসে ব্যয় হবে 30 টাকা। বড় প্লাস্টিকের গামলা 5টি, একক মূল্য 150 টাকা, মোট মূল্য 750 টাকা, টিকবে 5 বছর, বাৎসরিক ব্যয় হবে 150 টাকা, 4 মাসে ব্যয় হবে 75 টাকা। অন্যান্য খরচ 1,000 টাকা, বাৎসরিক ব্যয় 1,000 টাকা, 4 মাসের জন্য 333 টাকা 33 পয়সা, মোট 679 টাকা 99 পয়সা। এবারে খাবার খরচ জানিয়ে দিচ্ছি। 10টি গরুর জন্য 4 মাসের হিসাব। ইউরিয়া লাগবে 10.5 কেজি, একক মূল্য 12 টাকা, মোট মূল্য 126 টাকা। ভুট্টা ভাঙানো 300 কেজি, একক মূল্য 12 টাকা, মোট মূল্য 3,600 টাকা। কুড়া লাগবে 1800 কেজি, একক মূল্য 4 টাকা, মোট মূল্য 5,200 টাকা। চিটাগুড় লাগবে 300 কেজি, একক মূল্য 9 টাকা, মোট মূল্য 2,700 টাকা। লবণ 12 কেজি, একক মূল্য 12 টাকা, মোট মূল্য 144 টাকা। শুকনা খড় 4,800 কেজি, একক মূল্য 91 পয়সা আর এর মোট মূল্য 4,368 টাকা। কাঁচা ঘাস 2,400 কেজি, একক মূল্য 70 পয়সা, মোট মূল্য 1,680 টাকা। যদি আপনি নিজে ঘাস কাটেন তাহলে এ খরচ নাও লাগতে পারে। চিকিৎসা ক্ষেত্রে 120 দিনে প্রতিটি 100 টাকা হারে একক মূল্য 100 টাকা আসবে আর এতে মোট মূল্য পড়বে 1,000 টাকা। শ্রমিক একজন 120 দিন যদি করে তাহলে একক মূল্য যদি আপনি ধরুন 80 টাকা জন প্রতি হয় তাহলে মোট মূল্য লাগবে 9,600 টাকা। অন্যান্য খরচ বাবদ 1,000 টাকা ধরুন। সর্বমোট মিলে 29,418 টাকা খরচ পড়বে। এবারে মোট খরচ 4 মাসের জন্য বলি। গরু কেনা, যদি সেই গরুর ওজন 70 থেকে 80 কেজি হয় এবং বয়স 18 থেকে 20 মাস হয়, আর যদি 10টি গরু কেনেন তার একক মূল্য যদি হয় 10,000 টাকা, মোট মূল্য পড়বে
1,00,000 টাকা। জমি ও ঘর তৈরি বাবদ খরচ পড়বে 937 টাকা 49 পয়সা। যন্ত্রপাতি ও উপকরণ বাবদ খরচ পড়বে 679 টাকা 99 পয়সা। খাবার, চিকিৎসা ও শ্রমিক বাবদ মোট খরচ 29,418 টাকা। মোট খরচ 1,31,035 টাকা 48 পয়সা। গরু বিক্রয় বাবদ আয় হবে 18 গুণ 10, তার মানে 1,80,000 টাকা। 10টি গরু নিয়ে মোটাতাজাকরণ খামারের 4 মাসের নিট আয় হবে 1,80,000 টাকা বিয়োগ 1,31,035 টাকা 48 পয়সা, অর্থাৎ 48,964 টাকা 52 পয়সা। বাৎসরিক নিট লাভ হবে 1,46,893 টাকা 56 পয়সা। সুতরাং একজন কৃষক নিজে 5টি গরু মোটাতাজাকরণ করে মাসে 6,121 টাকা আয় করতে পারেন এবং সারা বছরের আত্মকর্মসংস্থান করে আরও 2,400 টাকা মাসে আয় করতে পারেন। উল্লেখ্য যে আয় ব্যয়ের এই হিসাবটি বাজার দর, গরুর সংখ্যা ও সময়ের ভিত্তিতে পরিবর্তন হতে পারে। এবারে গরু বাজারজাতকরণ বিষয়ে জেনে নেওয়া যাক। সাধারণত গরু মোটাতাজাকরণকারী স্থানীয় বাজারে তার গরুটি বিক্রি করে থাকেন। ক্রেতা হিসেবে উপস্থিত থাকে কসাই বা পাইকার, যারা প্রায়শই তাদের নির্ধারিত দামে বিক্রেতাকে গরু বিক্রি করতে বাধ্য করে। অথচ অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার পদ্ধতিগুলি অনুসরণ করলে বিক্রেতা তার ন্যায্য মুনাফা লাভ করতে পারেন। গরু মোটাতাজাকরণ এবং এর ব্যবসায় অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার পদ্ধতিগুলি অনুসরণ করলে এই কাজে একেবারে প্রাথমিক ধাপ থেকে শুরু করে বাজারে বিক্রি করা পর্যন্ত সকল ক্ষেত্রেই ক্ষুদ্র ও প্রান্তিক উৎপাদনকারীরা দলীয়ভাবে গরু মোটাতাজাকরণ করে বাজারে বিক্রি করতে পারবেন। ফলে তাদের মুনাফা বাড়বে। পাশাপাশি মোটাতাজাকরণ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে যেসব সমস্যা হয় তাও মোকাবেলা করতে পারবেন। অর্থাৎ এই প্রক্রিয়ায় কেবল উৎপাদনকারী লাভবান হবেন এমন নয়, গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত অন্যান্য সাবসেক্টরের মানুষও, যেমন খাদ্য বিক্রেতা, পাইকার, গরু ব্যবসায়ী, প্রাণী চিকিৎসক সকলেই লাভবান হবেন। কারণ অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক হল যে কোনো পণ্যের উৎপাদন থেকে বাজারজাতকরণের সকল পর্যায়ের পরিকল্পনা ও বাস্তবায়নে সকল সাবসেক্টরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। জাতীয় এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকে তাকালে আমরা দেখতে পাই যে গরু মোটাতাজাকরণ ব্যবসাটি একটি সম্ভাবনাময় খাত। বাজারের চাহিদা এবং মান অনুযায়ী যোগান দিতে পারলে এই খাত কেবলই আমাদেরকে সাফল্য এনে দেবে, পাশাপাশি গ্রাম্য পর্যায়ে সৃষ্টি করবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর গ্রামে গরু মোটাতাজাকরণকারী আব্দুল হান্নানের সাফল্যের কথা তার কাছ থেকেই আমরা শুনি। আমি সর্বপ্রথমে 2008 সালে আমার বাড়ির নিজের একটা বাছুর গরু ছিল। এই বাছুর গরুটাকে লালন পালন করি, বড় করি, করে এটাকে বিক্রি করি। করার পর অল্প কিছু লাভ হয়, পর আর একটা গরু কিনি, সেটাকে লালন পালন করি, করে বড় করে ওইটাও বাজারে বিক্রি করি। বাসা থেকে আর কিছু করার পর আমি 2টা গরু কিনি। কেনার পর এই 2টা গরুকে সাধারণভাবে লালন পালন করে বিক্রি করি। বিক্রি করার পর যে লাভ অংশ আসে এটা দেখার পর কিছুদিন পর 2010 সালে জাকস সমিতি আমাদের এখানে আসে। ওনারা আসার পর আমরা একটা দল গঠন করি। ওখানে থেকে ওনারা আমাদের ট্রেনিং করায়। ট্রেনিংয়ে আমরা যে সব জিনিসগুলো জানতেছিলাম না, যেসব করতেছিলাম না গরুকে, সেগুলো শিক্ষা আমাদের দিল। যেমন ধরেন এই ইমেজ বানা শিখছি, গরুকে কাঁচা ঘাস খাওয়াতে হয় সেটা শিখছি, দানাদার খাদ্য যেটা আমরা করছিলাম না সেটা করতেছি, শিখছি ওখান থেকে। গরুর যে বাসস্থান, ভালো একটা থাকার জায়গা, এটা শিখছি কিভাবে করতে হবে। এখান থেকে ট্রেনিং করার পর আমরা এই কৃমিনাশক ট্যাবলেট যেটা আগে খাওয়াচ্ছিলাম না সেটা খাওয়াই। তরকা রোগের, বাদলা রোগের এবং খুরা রোগের যে ভ্যাকসিনগুলো আমরা কোনোদিন করাইনি সেগুলো ট্রেনিংয়ে শিখছি এবং ওগুলান করাই। যেটা আমরা আগে বিক্রি করতাম 7 থেকে 8 মাস বা 9 মাস পর বিক্রি করতাম, সেটা এখন আমি প্রায় 3 থেকে 4 মাসের মধ্যেই গরু মোটাতাজাকরণ করে বিক্রি করি। ডাক্তার পাচ্ছিলাম না নিয়মিত, জাকস এবং ডাইরেক্ট প্র্যাকটিক্যাল অ্যাকশনের যে জড়িত হয়ে সম্মুক্ত হয়ে যে করতেছি, সে ডাক্তারটা আমরা নিয়মিত আমি পাচ্ছি। 2008 সালের পর থেকে 2010 সাল পর্যন্ত আমি 60টা গরু ক্রয় করি এবং বিক্রয় করি। এর থেকে যে আমার লাভ আসে, সে লাভ থেকে আমি 5টা গরুর একটি সেট তৈরি করছি এবং আমার পার্টিলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেছিলো, একটা ইঞ্জিন কিনছি
এবং আমার পরিবারের যে সমস্যা ছিল সেগুলো আমি সমাধান করতেছি। আমার মেয়েকে মানে আমার লেখাপড়ার সমস্যা ছিল, সেটা ভালো স্কুলে আমার একটা মেয়েকে ভর্তি করাইছি। গত 2010 সালের জুলাই মাসে জাকস থেকে 30,000 টাকা লোন নিই। নেওয়ার পর আমার বাসার কিছু লাভ্যাংশ ছিল আগের, এটা ওর সাথে যোগ দিয়ে আমি 4টা গরু বাজার থেকে কিনি। কেনার পর এটাকে মোটা তাজা করতেছি। মোটা তাজা করণের প্রায় আর 1 মাস সময় আছে। 1 মাস পর আমি বিক্রি করব। আমি আশা করি যে 1 মাস পর আমার বিক্রি করলে প্রায় 30 থেকে 35,000 টাকা আমার লাভ হবে। দলগতভাবে কাজ করার জন্য আমরা লাভবান হচ্ছি। দানাদার খাবারগুলো আমরা একত্রিতভাবে নিয়ে আসতেছি, কম রেটে পাচ্ছি। ঔষধ সরবরাহটা কম রেটে সেটা করতে পারতেছি। ভ্যাকসিন যেটা করতেছিলাম সেটা একত্রিতভাবে করার জন্য কম রেটে আমরা ভ্যাকসিনগুলোও করাতে পারছি। এ হলো অফিসের সাথে আমাদের সকলের একত্রিত থাকার জন্য যোগাযোগটা ভালো হচ্ছে, তারাও আসতেছে এবং চিকিৎসাটাও কম রেটে আমরা পাচ্ছি। গরু মোটা তাজাকরণ থেকে প্রতি মাসে একটা আয় করতে পারি। সেটা হলো প্রতি মাসে 2টা করে গরু আমি কিনবো। 4 মাসে মোট 8টি গরু কিনবো এবং 4 মাস একে গরু মোটা তাজাকরণ করব। করার পর 5ম মাস থেকে আমি এই গরুটাকে 2টা করে গরু বাজারে বিক্রি করব এবং বাজার থেকে 2টা গরু ক্রয় করব। এতে আমার প্রতি মাসে প্রায় 8 থেকে 10,000 টাকা আয় আসবে। আমার স্বপ্ন আমি ভবিষ্যতে একজন বড় খামারি হব এবং আগামী 1 বছরের মধ্যে আমার 5টা গরু আছে, আমি সাইটে আরও 5টা গরুর শেড তৈরি করব। আমার আরেকটি স্বপ্ন, সেটা হলো আমাদের যে গরু মোটা তাজাকরণ দল আছে এটাকে আরও শক্তিশালী করে এখান থেকে আমরা যেন সকলেই গরু মোটা তাজাকরণ করে সকলেই যেন এখান থেকে লাভ পাই।